আসসালামু আলাইকুম। আমি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন। আমি সার্জিক্যাল স্পেশালিস্ট সিএমএইচ এ আছি, ঢাকা সিএমএইচ এ। আমি সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই অ্যাক্সেস মেডিকেল স্কুলকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি আজকে আমার প্রথম ক্লাস, সো প্রথমেই আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমাদেরকে শুরু করতে প্রায় 1 ঘন্টা দেরি হয়েছে এবং গত সপ্তাহে আমাদের ক্লাসটা আমাদেরকে ক্যান্সেল করতে হয়েছে। আমি আশা করি আপনারা ধৈর্য ধরে কিছুটা সময় আমার ক্লাসে থাকবেন। মাই হেডলাইন ইজ বিলিয়ন লাভস উইথ মি। আমার আজকে যে টপিকটা আমি সিলেক্ট করেছি আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য সেটা হলো শক। I am Lieutenant Colonel Nasir. I am surgical specialist and surgical oncologist, CMH Dhaka. I am also a laparoscopic surgeon. This is my hospital, CMH Dhaka, and I think this is the best hospital of Bangladesh. In Corona crisis, we again prove ourselves. And this is the book for any surgery student. This is the 27th edition of Billion Love. This is written short practice of surgery. আমি আসলে যে ব্যাপারটা বলতে চাচ্ছি আপনাদের উদ্দেশ্যে সেটা হলো আমরা অনেক ধরনের বই পড়ি, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমাদের বাংলাদেশে সার্জারির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বই এবং যেটাকে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান, আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট প্রতিষ্ঠান তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে, সেটি হলো বিলিয়ন লাভ, শর্ট প্র্যাকটিস অফ সার্জারি। এই বইয়ের লেখার ধরন কিছুটা জটিল, যার কারণে আমরা, এবং যেহেতু আমাদের মাতৃভাষা ইংরেজি নয়, তাই আমরা কিছুটা বিব্রত বোধ করি অথবা আমাদের পড়তে কিছুটা কঠিন মনে হয়। যার কারণে আমার টোটাল স্লাইড প্রিপারেশন, আমার টোটাল প্রেজেন্টেশন এই বিলিয়ন লাভসের সরাসরি কপি, এবং আমি চেষ্টা করব এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই বইটা পড়ার চেষ্টা করেন এখন থেকেই। এটা এমন একটা বই যেটা 3rd ইয়ারের স্টুডেন্ট পড়ে, যেটা 5th ইয়ারের স্টুডেন্ট পড়ে, যেটা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট পড়ে, যেটা ফেলোশিপ কিংবা এমএস এর স্টুডেন্ট পড়ে। আবার এই বইটাই গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমরাও পড়ি, আমাদের স্যাররাও পড়ে। এই বই যদি আমরা পড়তে শুরু করি, একটা সময় প্রথম খুবই জটিল মনে হবে, কঠিন মনে হবে, কিন্তু একটা সময় গিয়ে আমরা বুঝতে পারবো যে এই বইটা অনেক কিছু আছে। অলমোস্ট মেডিকেল সায়েন্স এখন এত বড় যে সবকিছু এক বইয়ের 2 মলাটের মধ্যে নিয়ে আসা সম্ভব না। সো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, লেটস ট্রাই উইথ মি হাউ টু, আই উইল ট্রাই মাই বেস্ট, অ্যান্ড আমি চেষ্টা করব আপনাদেরকে এই বইয়ের কিছু জিনিস আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সঙ্গে আলোচনা করতে। আপনারা অন্য বই পড়বেন, কিন্তু এই বইটা পড়ার অভ্যাস করলে যারা সার্জারিতে পড়াশোনা করছেন, যাদের সার্জারি ভালো লাগে, যারা সার্জারিতে ক্যারিয়ার করতে চান, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। This is 2 men, Henry Hamilton Bailey and Robert McNeil Love. They are skilled surgeon, inspirational teacher, and dedicated authors. So, একটা গুরুত্বপূর্ণ কথা দিয়ে শুরু করি। The patient is the center of the medical universe, around which all our work revolve and towards which all our effort trend.
সো আমাদের মেডিকেল সায়েন্সে আমাদের পেশেন্ট, আমাদের রোগী, তাকে ঘিরেই আমাদের সকল কাজ করবে। আমাদেরকে এটা মনে রাখতে হবে। আমাদের পেশেন্টকে ঘিরেই আমাদের যত, আমাদের পড়াশোনা, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের কল্পনা, আমাদের ভবিষ্যৎ সবকিছুই পেশেন্ট কেন্দ্রিক। Then this is the chapter 2, shock and blood transfusion. বেলিয়ান লাভসের প্রত্যেকটা চ্যাপ্টারে শুরুতে একটা লার্নিং অবজেক্টিভ থাকে। এই লার্নিং অবজেক্টিভের যে 2-3টা লাইন আছে, এগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো এই চ্যাপ্টারটা আমরা কেন পড়ব। যেমন এই চ্যাপ্টারের লার্নিং অবজেক্টিভ হলো প্যাথোফিজিওলজি অফ শক and ischemia reperfusion injury, different pattern of shock. This is written. কিন্তু আমি আপনাদের সঙ্গে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো what is shock, what is the pathophysiology of shock, what is the classification of shock, how we will diagnose the shock, and initial management. যেহেতু আপনারা যারা আমার ক্লাস শুনছেন বা দেখছেন তারা ম্যাক্সিমামে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। সো যে আমি প্রথমে বলেছি এই বইটা অনেক আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, টিচার সবাই যেহেতু, সবার জন্য যেহেতু তৈরি করা, সো আমি চেষ্টা করব আপনাদের জন্য যতটুকু প্রয়োজন সেই অংশটাকে হাইলাইট করতে। আমি যদি প্রথম অংশটা শুরু করি, ইন্ট্রোডাকশন, দিস ইজ জাস্ট টেকেন ফ্রম দ্য বেলিয়ান লাভস। ইফ ইউ গো টু দ্য বুক ইউ উইল সি লাইক দ্যাট। সো আমি আশা করব আপনারা আমার সঙ্গে সঙ্গে, অথবা আমি একটু সময় দিব, এখানে যা লেখা আছে এটা পড়বেন, তারপরে আপনারা বইটা পড়ে দেখবেন। এখানে হয়তো প্রত্যেকটা লাইন আমি পড়বো না, কিছু জিনিস আমি বলে যাব, কিছু জিনিস আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। সো ইন্ট্রোডাকশন, shock is the most common and therefore the most important cause of death of surgical practice. অর্থাৎ সার্জিক্যাল প্র্যাকটিসে এটা শককে বলা হয়েছে মোস্ট কমন এবং মোস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, একটা মানুষের মৃত্যুর কারণ। And second line, death may be occur rapidly due to profound state of shock or be delayed due to the consequence of organ ischemia and perfusion injury. আমরা যদি এই লাইনটাতে আসি, এই লাইনটা শুরু হয়েছে ডেথ মে বি অকার, অর্থাৎ মৃত্যুর কারণ শকের ক্ষেত্রে হতে পারে দুভাবে, একটা হলো র্যাপিডলি, একটা হলো ডিলেইড, অর্থাৎ একটা হলো আর্লি, একটা হলো লেট। আর্লি ডেথের কারণ বলা হয়েছে প্রফাউন্ড স্টেট অফ শক, আর ডিলেইড এর কারণ বলা হয়েছে দ্য কনসিকুয়েন্স অফ শক, দ্যাট ইজ ইসকেমিয়া এন্ড রিপারফিউশন ইনজুরি। সো প্রত্যেক সার্জনের উচিত এই ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করা। নাও কাম টু দ্য ডেফিনেশন। বিভিন্ন বইতে শকের বিভিন্ন সংজ্ঞা বলা আছে। আমি বলবো এখানে যে সংজ্ঞাটা দেয়া আছে এটা যে কোনো ছাত্রের জন্য, যে কোনো লেভেলে, যে কোনো পরীক্ষার জন্য যথেষ্ট। সো আমি বলবো যে আপনারা এটাই যদি সবসময় মনে রাখেন, হ্যাঁ, এবং যে কোনো পরীক্ষায় এটাকে আপনারা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন। স্যার যদি প্রশ্ন করে যে এই ডেফিনিশন কোথায় আছে, স্যার বেলিয়ান লাভসের 27 থেকে। আমরা যদি শকের ডেফিনিশনটা দেখি তাহলে হোয়াট ইজ শক, যে কোনো পরীক্ষা, সার্জারির যে কোনো পরীক্ষা এই শক নিয়ে আলোচনা ছাড়া শেষ হবে না। এবং স্যার যখন এই বিষয়টা আপনাকে কোনো প্রশ্ন করবে তখন প্রথমেই আপনাকে বলবে হোয়াট ইজ শক। সো আপনাকে এই জিনিসটা বলতে হবে। আমরা দেখি হোয়াট ইজ শক। শক ইজ এ সিস্টেমিক স্টেট অফ লো টিস্যু পারফিউশন দ্যাট ইজ ইনএডিকুয়েট ফর নর্মাল সেলুলার রেসপিরেশন। আমরা যদি এই লাইনটাকে একটু বোঝার চেষ্টা করি, বলা হচ্ছে শক ইজ এ systemic state. Okay,
শক ইজ এ সিস্টেমিক স্টেট, এই শব্দটা আমাদের মনে রাখতে হবে। সিস্টেমিক স্টেট মিন্স আমাদের বডি অনেকগুলো সিস্টেম এর একটা সংমিশ্রণ। সো শক কোনো আইসোলেটেড একটা, আমি যদি বলি কোনো অর্গানের বিষয় না, এটা হলো আমাদের একটা টোটাল সিস্টেমের একটা পরিস্থিতি, যেখানে পরিস্থিতিটা কি, লো টিস্যু পারফিউশন দ্যাট ইজ ইনএডুকুয়েট ফর নর্মাল সেলুলার রেসপিরেশন। অর্থাৎ আমাদের একটা সিস্টেমিক স্টেট যেখানে কি হচ্ছে, আমাদের টিস্যু পারফিউশনটা লো হচ্ছে। ওকে, এবং টিস্যু পারফিউশন মানে presence of oxygen, insufficiency of oxygen and glucose at the tissue level, এবং এটা কি হবে, inadequate for normal cellular respiration. So এই তিনটা শব্দ বা শব্দ জোড়া যদি আমি বলি, তাহলে আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। অর্থাৎ ফার্স্ট, ইট ইজ এ সিস্টেমিক স্টেট। সেকেন্ড স্টেটটা কি, লো টিস্যু পারফিউশন। থার্ড, এই স্টেটটা কেমন, এটা আমাদের সেলের নরমাল যে রেসপিরেশন তার জন্য ইনএডিকুয়েট। সো শক ইজ এ সিস্টেমিক স্টেট অফ লো টিস্যু পারফিউশন that is inadequate for normal cellular respiration with insufficient delivery of oxygen and glucose, যেটা আমি একটু আগে বলেছি। এবং এই স্টেটটা হলে কি হয়, আমাদের নরমাল সেলুলার রেসপিরেশনটা কি, আমাদের নরমাল সেলুলার রেসপিরেশন হলো অ্যারোবিক রেসপিরেশন। সো যখন একজন মানুষ শকে থাকে, তখন তার এই অ্যারোবিক রেসপিরেশনটা ইনঅ্যারোবিক রেসপিরেশনে, ইনঅ্যারোবিক মেটাবলিজমে কনভার্ট হয়। এবং এই ক্ষেত্রে কি হয়, নরমাল অ্যারোবিক রেসপিরেশনে আমাদের বডিতে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, আর অ্যানারোবিকে তৈরি হয় আমাদের ল্যাকটিক অ্যাসিড। এটা আমরা কিছুক্ষণ পরে দেখব। এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আসি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্যাথোফিজিওলজি। অর্থাৎ শকে আমাদের বডিতে কি পরিবর্তন হয়। প্যাথোফিজিওলজিটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সেলুলার লেভেল, একটা হলো মাইক্রোভাস্কুলার লেভেল, একটা হলো সিস্টেমিক লেভেল। দ্যাট ইজ একটা সেলুলার লেভেল, একটা মাইক্রোভাস্কুলার লেভেল, একটা সিস্টেমিক লেভেল। সেলুলার লেভেলে কি হচ্ছে, সেলুলার লেভেলে আমরা আগেই বলেছি লো টিস্যু পারফিউশন, অর্থাৎ সেল perfusion to the tissue is reduced, cell are deprived of oxygen, এবং cell switch from anaerobic metabolism to aerobic metabolism to anaerobic metabolism. So যার কারণে কার্বন ডাই অক্সাইড তৈরি না হয়ে it will produce the lactic acid, যার কারণে আমাদের বডিতে কি হবে, মেটাবলিক অ্যাসিডোসিস হবে। সো আমি আপনাদের জন্য এতটুকুই রাখবো, যারা তার চেয়ে বেশি পড়তে চান তারা নিচের অংশটা পড়তে পারেন। This is the pathophysiological change of cellular level. Then আসি microvascular level. Microvascular level কি হবে, আমাদের আমরা যদি এখানে দেখি ইমিউন এবং কোয়াগুলেশন সিস্টেম অ্যাক্টিভেট হবে মাইক্রোভাস্কুলার লেভেল, যার কারণে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট হবে এবং নিউট্রোফিল, প্রাইম নিউট্রোফিল অ্যাক্টিভেট হবে মাইক্রোভাস্কুলার লেভেলে। কি কি হলো, আমাদের ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হবে, আমাদের কোয়াগুলেশন সিস্টেম অ্যাক্টিভেট হবে, আমাদের কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট হবে, এবং আমাদের নিউট্রোফিল গুলো অ্যাক্টিভেট হবে। যার কারণে তারা কি করবে, তারা ফ্রি রেডিক্যাল তৈরি করবে এবং সাইটোকাইন রিলিজ করবে, যার কারণে আমাদের ক্যাপিলারি এন্ডোথেলিয়াম গুলো ইনজুরি হবে এবং সেগুলো লিকি হবে এবং আমাদের ফ্লুইড লস হবে, টিস্যু ইডেমা হবে। This is the change in microvascular level. তারপর যদি আমরা আসি সিস্টেমিক লেভেল, সিস্টেমিক লেভেলে আমাদের ডিফারেন্ট সিস্টেম আছে। কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি চেঞ্জ হবে, রেসপিরেটরি সিস্টেমে কি চেঞ্জ হবে, রেনাল সিস্টেমে কি চেঞ্জ হবে, এবং আমাদের এন্ডোক্রাইন সিস্টেমে কি চেঞ্জ হবে। সো আমি এটা ডিটেলসে যাব না, যারা ডিটেলসে পড়তে চান তারা এই বই থেকে অথবা অন্য বই থেকে অথবা গুগল থেকে পড়ে নেবেন। আমি শুধু বড় কিছু হেডলাইন বলে যাই। কার্ডিওভাস্কুলার লেভেলে আমাদের সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বাড়বে, অর্থাৎ আমাদের টেকিকার্ডিয়া হবে এবং সিস্টেমিক ভ্যাসোকনস্ট্রিকশন হবে। রেসপিরেশনে আমাদের টেকিপনিয়া হবে
এবং আমাদের কম্পেনসেটরি রেসপিরেটরি অ্যালকালোসিস হবে, কারণ it will ventilation increase to excretion of carbon dioxide. রেনাল সিস্টেমটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কি হবে, আমাদের রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন অ্যাক্সিসটা স্টিমুলেশন হবে এবং একটা সময় আমাদের ইউরিন আউটপুট কমে যাবে। দিস ইজ দ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একজন শকের পেশেন্টে মনিটর করার জন্য, এবং আমরা একটু পরেই দেখব যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো ইউরিন আউটপুট। এটা সবসময় মনে রাখতে হবে। আমাদের এখানে পালস যেমন গুরুত্বপূর্ণ, আমাদের এখানে ব্লাড প্রেশার যেমন গুরুত্বপূর্ণ, আমাদের এখানে রেসপিরেশন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইউরিন আউটপুটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসকেমিক পারফিউশন সিনড্রোম, এটা এই আলোচনাটায় আমি এখন যাচ্ছি না। আমি আসি তারপর ক্লাসিফিকেশন অফ শক। শককে আমরা বিভিন্ন ভাবে ক্লাসিফাই করতে পারি। There are numerous ways to classify shock, but the most common and most clinical applicable classification are hypovolemic shock box. Belian Labs এর প্রত্যেকটা বক্স আমাদেরকে এবং প্রত্যেকটা ছবি আমাদেরকে ভালো করে পড়তে হবে। According to the Belian Labs, classification of shock is hypovolemic shock, cardiogenic shock, obstructive shock, distributive shock এবং endocrine shock. আমরা কিন্তু প্রথমেই বলা আছে there are numerous way to classify shock. শককে কিন্তু আমরা বিভিন্ন ভাবে ক্লাসিফিকেশন করতে পারি। তার মধ্যে এটা হলো একটা ক্লাসিফিকেশন, এটা হলো প্যাথোফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন। আমরা কিছুক্ষণ পরে আরেকটা ক্লাসিফিকেশন দেখব, আরো দুটো ক্লাসিফিকেশন দেখব। আমরা ওগুলোকে বলতে পারি ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। সেগুলো কি? একটা হবে আমাদের কম্পেনসেটেড শক এন্ড আনকম্পেনসেটেড শক, আরেকটা হবে আমাদের মাইল্ড শক, মডারেট শক এবং সিভিয়ার শক। হ্যাঁ, সো আমরা এই ক্লাসিফিকেশন গুলো সবগুলোই ক্লাসিফিকেশনই আমরা মনে রাখার চেষ্টা করব এবং আমাদেরকে মনে রাখতে হবে। আমাদেরকে যখন স্যার প্রশ্ন করবেন ক্লাসিফাইড শক, তখন আমরা এভাবেই বলবো। প্রথম লাইনটা, স্যার there are numerous ways to classify the shock. One is pathophysiological shock, another one is sir clinical shock, sorry, clinical classification. Now এই অংশের মধ্যে গুরুত্বপূর্ণ দু একটা শক নিয়ে আমি আলোচনা করতে চাই। একটা হলো হাইপোভলিমিক শক। প্রথম, এটা সার্জিক্যাল প্র্যাকটিসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেলিয়ান ল্যাবসে কিছু ব্যাপার আছে, আমরা যখন বেলিয়ান ল্যাবস করব তখন আমরা বিভিন্ন ভাবে কালার কোড করে নিতে পারি, তাহলে আমাদের করতে কিছুটা সুবিধা হবে। যেমন হাইপোভলিমিক শককে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নন হেমোরেজিক, সরি জাস্ট একটা হলো নন হেমোরেজিক শক, আরেকটা হলো হেমোরেজিক শক। সো আমরা পড়ার সময় এই জিনিসগুলো তারা হয়তো গল্পের আকারে লিখে গেছে, কিন্তু আমি আমার মনে রাখার জন্য লাইন বাই লাইন আমি এভাবে কালার কোডিং করে নিতে পারি। হ্যাঁ, সো আমাদের হাইপোভলিমিক শককে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হেমোরেজিক শক, একটা নন হেমোরেজিক শক। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেমোরেজিক শক আমরা বলতে পারি যে কোনো কারণে যদি আমাদের ব্লাড লস হয়, দ্যাট ইজ হেমোরেজিক শক। হ্যাঁ, এবং এক্ষেত্রে আমাদের মেইন ম্যানেজমেন্ট হবে ব্লাড ট্রান্সফিউশন। আর নন হেমোরেজিক শকের মধ্যে বলা হয়েছে ইট ক্যান বি ইনক্লুড কজ। কেন নন হেমোরেজিক শক হতে পারে? পুয়ার ফ্লুইড ইনটেক, দ্যাট ইজ ডিহাইড্রেশন, excessive fluid loss like vomiting, diarrhea or urinary loss। এবং আমাদের জন্য সার্জারিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো থার্ড স্পেসিং লস। এটা আমরা দেখি আমাদের যখন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয় অথবা যখন প্যানক্রিয়াটাইটিস হয়, তখন আমাদের শরীর থেকে এই যে পেশেন্টের ফ্লুইড গুলো যেখানে থাকার কথা সেখানে থাকছে না, অন্য একটা স্পেসে চলে যাচ্ছে, ওটাকে আমরা থার্ড স্পেস। মেইনলি আমাদের বডিতে ফ্লুইড থাকে ইন্ট্রাসেলুলার এন্ড এক্সট্রাসেলুলার।
সো এই দুটা কম্পার্টমেন্ট থেকে যখন আমরা থার্ড কোথাও কোনো একটা কিছু বলি তখন আমরা তাকে বলছি থার্ড স্পেস। সেক্ষেত্রে ফ্লুইডটা কোথায় যায়? একটা হলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে যায়, একটা হলো ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যায়। সো আমাদেরকে এই ক্লাসিফিকেশনটা মনে রাখতে হবে। হাইপোভলিউমিক শক ক্যান বি अगेन ক্লাসিফাইড ইনটু হেমোরেজিক শক এন্ড নন হেমোরেজিক শক। হেমোরেজিক শকের কি কারণ? হেমোরেজ, ব্লিডিং, ব্লাড লস। এবং নন হেমোরেজিক শকের কারণ হতে পারে ইট মে বি ডিহাইড্রেশন, মে বি ভমিটিং, মে বি ডায়রিয়া, মে বি থার্ড স্পেস। দেন ডিস্ট্রিবিউটিভ শক, আমি এটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব না, কিন্তু আমাদের অন্য কিছু টাইপ অফ শক আমার এখানে চলে আসছে। একটা হলো সেপটিক শক, একটা হলো অ্যানাফাইলেকটিক শক, আর একটা হলো স্পাইনাল কর্ড ইনজুরি। সেপটিক শক, অ্যানাফাইলেকটিক শক, স্পাইনাল কর্ড ইনজুরি, এই তিনটা শককে আমাদের প্রয়োজনে অন্য বই থেকে বা অন্য কোথাও থেকে হলেও আমাদেরকে পড়তে হবে। এই তিন ধরনের শক বেলের লাফসে কোথাও কোথাও লেখা আছে। হ্যাঁ, আমাদের সার্জারি পরীক্ষায় আমাদেরকে এই ব্যাপারটা পড়তে হবে। তারপর আসি আমরা অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি যে শকটা কম্পেনসেট করা যায়, কম্পেনসেটেড শক, যেটা কম্পেনসেট করা হয় না ডিকম্পেনসেটেড শক। আপনারা এটা পড়ে নিন, আমি এটা আলোচনায় যাচ্ছি না। আমি আসি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনে, যেটা আমাদেরকে বুঝতে হবে। একটা হলো মাইল্ড শক, একটা মডারেট শক, একটা হলো সিভিয়ার শক। আমরা যদি এখানে আসি তাহলে আমরা একবারে বুঝে যাব এখানে আমাদের মাইল্ড, মডারেট, সিভিয়ার শক সম্পর্কে বলা আছে। এটা হলো আমাদের টেবিল 2.2। যেমন মাইল্ড শকে কি হয়? পেশেন্টের ল্যাকটিক অ্যাসিডোসিস থাকবে। আমরা প্রথমে ল্যাকটিক অ্যাসিডোসিস দেখবো না, আমরা প্রথমে শুরু করব পেশেন্টের লুকিং দিয়ে। সো ওখান থেকে যদি শুরু করি, আমরা প্রথমে পাবো পেশেন্ট উইল বি মাইল্ড অ্যাংজাইটি, দেন পেশেন্টের রেসপিরেটরি রেট উইল বি ইনক্রিজ, দেন আমরা যদি পালস দেখি, পালস দেখবো আমরা ইনক্রিজ, কিন্তু ব্লাড প্রেশার আমরা নরমাল পাবো। অর্থাৎ শকের যখন মাইল্ড স্টেজে আছে তখন আমরা ব্লাড প্রেশারও নরমাল পাবো এবং আমাদের ইউরিন আউটপুটও নরমাল পাবো। এটা আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু অ্যাজ এ সার্জন, অ্যাজ এ ফিজিশিয়ান, অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমরা সবসময় চেষ্টা করব যে শককে আমাদের মাইল্ড স্টেজ অবস্থাতেই যেন আমরা ডায়াগনোসিস করতে পারি। আমার কাছে আসার পরে কোনো পেশেন্ট যেন কোনো অবস্থাতেই মাইল্ড থেকে মডারেট বা মডারেট থেকে সিভিয়ার অবস্থায় না যায়। এটা আমাকে ভালোভাবে শিখতে হবে, এটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। যেমন একটা পালস দেখা, নিজে থেকেই নিজের অনুভূতি ঠিক রাখতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। সো যদি মডারেট হয় তখন আমরা কি দেখব? তখন আমাদের হাইপোটেনশন হবে এবং ইউরিন আউটপুট রিডিউস হতে থাকবে। আমাদের ইউরিন আউটপুট হলো up to the 0.5 ml per kg body weight per hour. This is the lower limit of normal. So যখন তার নিচে নামতে শুরু করবে তখন আমরা বলবো যে পেশেন্টের মাইল্ড ফর্ম থেকে মডারেট ফর্ম অফ শকে পেশেন্ট কনভার্ট হয়ে যায়। এবং যখন একদমই বন্ধ হয়ে যায়, অর্থাৎ যখন পেশেন্ট অ্যানিউরিক স্টেটে চলে যাবে, তখন আমরা বুঝবো যে দিস ইজ সিভিয়ার শক। সো আমাদেরকে ইউরিন আউটপুট মনিটরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো শকের পেশেন্টের জন্য। আমরা আসি দেন মনিটরিং। আমরা কিভাবে একটা শকের পেশেন্টকে মনিটর করব, এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে এবং পরীক্ষায় আমাদেরকে জিজ্ঞাসা করলে বলতে পারতে হবে। মনিটরিং মানে আমরা কিভাবে তাকে ফলো আপ করব, আমরা কিভাবে তার প্রতি খেয়াল রাখবো, আমরা কোন কোন প্যারামিটার গুলো দেখব, এবং দেখে আমরা যেন বুঝতে পারি যে আমার পেশেন্ট ইমপ্রুভ করছে না আমার পেশেন্ট মাইল্ড শক থেকে মডারেটে যাচ্ছে, মডারেট থেকে সিভিয়ারে যাচ্ছে। সো মনিটরিং অফ শক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষার জন্য, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, যে কোনো পরীক্ষার জন্য, টেবিল ভাইবার জন্য, ওসপির জন্য, রিটেনের জন্য, যে কোনো ফরম্যাটে আসতে পারে। মনিটরিং অফ শকের মধ্যে আমরা মনিটরিংকে দুভাগে ভাগ করতে পারি, একটা হলো মিনিমাম, একটা হলো এডিশনাল। এডিশনালটা সাধারণত আমরা আইসিইউতে বা এইচডিইউতে করতে পারি। এইচডিইউতে আমাদের এই ফ্যাসিলিটিস গুলো থাকে, কিন্তু আমরা যদি ইউনিয়ন লেভেলে
আমরা যদি পেশেন্ট ম্যানেজ করি, জেলা লেভেলে ম্যানেজ করি, উপজেলা লেভেলে ম্যানেজ করি, তখন আমাদের উপরের জিনিসগুলো যে 4টা পয়েন্ট বলা আছে এগুলো দিয়ে আমাদের মনিটর করতে হবে। যদি আমাদের কোনো ফ্যাসিলিটিস না থাকে তাহলেও আমরা আমাদের ক্লিনিক্যালি পেশেন্টকে আমাদের মনিটর করতে হবে। মিনিমাম মনিটরের জন্য আমার কি কি লাগবে? মিনিমাম মনিটরের জন্য আমার লাগছে হলো ইসিজি, পালস অক্সিমেট্রি, দেন ব্লাড প্রেশার, দেন ইউরিন আউটপুট। আমার যদি এই ফ্যাসিলিটিস গুলো না থাকে তাহলে আমি পেশেন্টের পালস দেখব, পেশেন্টের ব্লাড প্রেশার আমি মাপতে পারবো, পেশেন্টের আমি ক্যাপিলারি রিফিলিং দেখব যেটা আমাকে অক্সিজেন স্যাচুরেশন সম্পর্কে ধারণা দিবে, এবং ইউরিন আউটপুট। সো শকের পেশেন্টকে আমার ক্যাথেটার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ইউরিন আউটপুট মনিটরের জন্য আমাদের আওয়ারলি মনিটরের জন্য কিছু ইউরিন ব্যাগ পাওয়া যায়, সেগুলো যদি আমাদের হয়, আমাদের কাছে যদি অ্যাভেলেবল থাকে আমরা সেটা ব্যবহার করব। যদি সেটা না থাকে আমরা আমাদের অর্ডিনারি যে ইউরিন ব্যাগ পাওয়া যায় সেটা ব্যবহার করব, কিন্তু আমাদের ইউরিন আউটপুট আওয়ারলি, 2 আওয়ারলি, 3 আওয়ারলি আমাদের মনিটর। আর এডিশনাল যেগুলো আছে আমরা সেন্ট্রাল ভেনাস প্রেশার দেখতে পারি, ইনভেসিভ ব্লাড প্রেশার দেখতে পারি, কার্ডিয়াক আউটপুট দেখতে পারি, এবং বেস ডেফিসিট এন্ড সিরাম ল্যাকটেট। আমরা প্যাথোফিজিওলজিতে সেলুলার স্টেটে বলেছিলাম যে শকের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড তৈরি না হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। সো সিরাম ল্যাকটেট ইজ এ গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু এটা আমরা আমাদের সব লেভেলে আমরা এটা করতে পারবো না। সো আমরা যেখানে যতটুকু করতে পারবো আমরা সেটা করার চেষ্টা করব। আর এই ব্যাপারটা আমরা মনে রাখবো। এবং এই যে এডিশনাল মডালিটিস অফ মনিটরিং, এই সম্পর্কে বেলিয়ান লাভসে কিছু জিনিস আছে, এটা আমি মনে করি যে আপনারা যদি করতে পারেন, করে রাখলে ভালো। এটা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টদের জন্য তো অবশ্যই লাগবে। দেন হলো আমরা যদি রিসাসিটেশন না করতে পারি, আনরিসাসিটেবল শক, একটা শকের পেশেন্ট, অর্থাৎ আমি যদি আরো বাংলায় বলি তাহলে হলো শকের পেশেন্টকে যদি আমি সঠিকভাবে চিকিৎসা দিতে না পারি, শকের পেশেন্টকে যদি আমি সঠিকভাবে ফ্লুইড দিতে না পারি, আমরা এই জিনিসগুলো একটু পরে দেখবো যে কিভাবে ম্যানেজ করা যায়, কিন্তু যেহেতু এই অংশটা আগে চলে এসেছে আমি একটু আগে আলোচনা করি। সেটা হলো যে তাহলে কি হবে হলো মাল্টি অর্গান ফেলিওর, অর্থাৎ এক একটা অর্গান ফেল করবে। এই এক একটা অর্গান ফেল করার এক একটা নাম আছে। যেমন লাং যখন ফেল করতে শুরু করবে তখন আমরা বলবো অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এগুলো আমরা পরবর্তীতে যখন পড়াশোনা করব, পরবর্তী চ্যাপ্টারগুলো যখন আমরা পড়বো তখন এই ব্যাপারগুলো আরো আমরা সুন্দর করে পাবো। কিডনিতে কি হবে? অ্যাকুট রেনাল ইনসাফিসিয়েন্সি বা অ্যাকুট রেনাল ফেলিওর। দেন হলো ক্লটিং ফ্যাক্টর হলো কোয়াগুলোপ্যাথি। এই সবগুলো জিনিস যখন একসঙ্গে হবে, এক সময় দেখা যাবে যে আমাদের হার্ট ফেল করবে। যখন হার্ট ফেল করবে দেন পেশেন্ট উইল ডাই। নাও কাম টু দ্য রিসাসিটেশন। রিসাসিটেশনের ডেফিনিশন বেলিয়ান লাভসে নাই। সো রিসাসিটেশনের ডেফিনিশনটা আপনাদেরকে অন্য বই থেকে পড়তে হবে, এবং অন্য বই থেকে আমি যেটা বলবো এখানে যে খালি জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে আপনারা রিসাসিটেশনের ডেফিনিশনটা লিখে রাখবেন। হ্যাঁ, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। আমি হয়তো গুগলকে জিজ্ঞাসা করে লিখে দিতে পারতাম, এটা আপনারা, আমি আশা করব যে আপনারা এটা বের করে এখানে লিখে রাখবেন। তারপরে আমরা একটা ব্যাপার বলি যে আমরা আসলে শকের আমরা শিখলাম হোয়াট ইজ শক, আমরা শকের ক্লাসিফিকেশন শিখলাম, আমরা শকের মনিটরিং কিভাবে করতে হয় সেটা শিখলাম। এখন আমরা শকের চিকিৎসা কিভাবে করতে হয়, এই শকের চিকিৎসাটাই হলো রিসাসিটেশন। এটা এভাবেই বেলিয়ান লাভসে লেখা আছে। কিন্তু কথা হলো যে আমাদেরকে যখন স্যার জিজ্ঞাসা করবে যে আমরা শক কিভাবে ম্যানেজ করব, তখন আমরা বলবো যে স্যার আমরা পেশেন্টকে হসপিটাল অ্যাডমিশন করার চেষ্টা করব, হসপিটাল অ্যাডমিশন করব, পেশেন্টের প্রয়োজন অনুযায়ী যদি আইসিইউ বা এইচডিইউ প্রয়োজন হয়, আমরা যখন পরীক্ষায় যদি লিখি আমরা ট্রিটমেন্ট অর ম্যানেজমেন্ট অপশন, তখন আমরা এই কথাগুলো লিখব যে আমরা হসপিটাল অ্যাডমিশন করব, হসপিটালাইজেশন করব। দেন আমরা পেশেন্টের পজিশন আছে, যদি আমরা কোনো অবস্থায় না পারি আমরা লেগ এন্ডটা রেজ করব, হেড এন্ডটা ডাউন করব। হ্যাঁ,
তারপর আমাদের যদি আইসিইউ ফ্যাসিলিটিস থাকে, পেশেন্ট যদি মডারেট শকে থাকে বা সিভিয়ার শকে থাকে, আমরা পেশেন্টকে আইসিইউতে পাঠাবো। কিন্তু তার আগে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো রিসাসিটেশন। এবং এখানে মেইনলি হলো ফ্লুইড ম্যানেজমেন্ট, আমাদের ফ্লুইড ম্যানেজমেন্ট নিয়ে বলা আছে ক্রিস্টালয়েড ফ্লুইড দিব না কলয়েড ফ্লুইড দিব। আপনারা যদি এই অংশটা পড়েন তাহলেও দেখতে পাবেন, এখানেও বলা আছে there is continuing debate over which resuscitation fluid is best for the management option, either colloid or crystal. কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো আমার হাতের কাছে যে ফ্লুইডটা আছে আমরা সেটাই ইউজ করব, কিন্তু আমরা ডিএ ইউজ করব না, ডেক্সট্রোজিন অ্যাকুয়া। আমরা নরমাল স্যালাইন ইউজ করতে পারি, আমরা নিকলাস ল্যাকটেট ইউজ করতে পারি, আমরা হার্টসোল ইউজ করতে পারি, আর যদি কারো হেমোরেজিক শক হয় আমরা ব্লাড দেওয়ার চেষ্টা করি। আর আমরা যখন ম্যানেজমেন্ট লিখবো তখন আমরা এই জিনিসগুলো লিখবো যে আমরা হোয়াইট বোর্ড ফার্স্ট লাইন থেরাপি, therefore is intravenous access and administration of intravenous fluid. This is the first line. আমরা হোয়াইট বোর্ড চ্যানেল ওপেন করব, মোস্ট প্রেফারেবলি দুটা। আমাদের যখন হোয়াইট বোর্ড কথাটা বলা হবে তখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের সবসময় 14G, there is a color, a special color for that. আমি এই মুহূর্তে ভুলে গেছি, এক একটা সাইজ অনুযায়ী এক এক ধরনের কালার কোডিং করা থাকে আইভি ক্যানুলাগুলো। সো আমরা হোয়াইট বোর্ড অ্যাক্সেস করব, মোস্ট প্রেফারেবলি আমরা দুটা ওপেন করার চেষ্টা করব এবং আমরা ফ্লুইড দিব। এভরি শকের ক্ষেত্রে আমরা ফ্লুইড দিয়ে স্টার্ট, দেন আমরা অ্যাকর্ডিং টু দ্য কজ আমরা অন্য ধরনের অন্য চিকিৎসাগুলোতে যাব। সো আমাদের ম্যানেজমেন্ট অংশে যদি বলে আমরা এটা বলবো যে পেশেন্টকে হসপিটালাইজেশন করব, যদি আইসিইউ প্রয়োজন হয় আমরা আইসিইউতে রাখবো, যদি এইচডিইউ প্রয়োজন হয় আমরা এইচডিইউতে রাখবো। আমরা আইবি চ্যানেল ওপেন করব, চ্যানেল ওপেন করে আমরা আমাদের যে ফ্লুইড আছে হাতের কাছে সেটা দিব। দেন আমাদের যদি হাইপোভলিমিক শক হয় আমাদের হাইপোভলিমিক শকের ব্যবস্থা করব। সেপটিক শক হলে আমরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করব। আমরা অবশ্যই ক্যাথেটারেশন করব, কারণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো আমাদের ইউরিন আউটপুট মনিটর করা, পেশেন্টের ইমপ্রুভমেন্টের জন্য, পেশেন্ট সুস্থতার দিকে যাচ্ছে না আরো খারাপ হচ্ছে এটাও আমাদের বোঝার জন্য আমাদের প্রয়োজন। সো আজকে আমি এ পর্যন্তই রাখবো। সব একটা বড় চ্যাপ্টার, আমরা এখানে বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি, তবে আমি আশা করব যে আপনারা বেলিয়ান লাভস থেকে এই জিনিসগুলো পড়ার চেষ্টা করবেন। সো আমার এই উদ্যোগ কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন, যদিও টেকনিক্যাল কারণে আমি এখন হয়তো কমেন্টগুলো দেখতে পারবো না। হ্যাঁ, আমি এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।